সুধা, তোমার দাদার অনেক কষ্ট করে ধরে এনেছে, সামলে রেখো কেমন? দেখো আবার যেন পালিয়ে না যায়। একবার তো কপাল খুইয়েছ, এবার যেন না হয়। কই নিয়ে এসো এদিকে ওকে। খুব লেগেছে না? খুব লেগেছে। তুমি চিন্তা করো না, কাল সকালবেলা আমি দাদাদেরকে দেখে নেব। খুব লেগেছে না? দাঁড়াও, আমি তোমার এই ওষুধ লাগিয়ে দিচ্ছি। এই ওমা, কোথায় যাচ্ছ তুমি? আরে আজকেই তো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তুমি আমার স্বামী, আমি তোমার বউ। বিয়ের রাতে কি কেউ বউকে ছেড়ে পালায় বলো? বোকা ছেলে। আরে বিয়ের রাতে কেউ বউকে ছেড়ে পালায় না। বিয়ের রাতে তো বউয়ের সাথে ফুলসজ্জা করতে হয়, বউকে আদর করতে হয়। দেখো পিসি, তোমরা যদি তোমাদের এই কাজগুলো বন্ধ না করো না, আমি থানায় যাব, আমি পুলিশকে সব বলে দেবো। এই কি বললি তুই? থানায় যাবি? তুই পুলিশকে বলবি? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই পুলিশকে বলবি? কি করবো, কি করবো আমি? থানায় যাবি? তুই থানায় যাবি না? তুই পুলিশকে বলবি? হ্যাঁ, তুই থানায় যাবি না? তুই পুলিশকে বলবি? পিসি কি করছো তুমি এটা? পিসি আমাকে ছেড়ে দাও। থানায় যাবি? হ্যাঁ, ক্রোধ, অহংকার, কামনা, বাসনা, এই সব কিছু নিয়েই জন্মায় একজন মানুষ। এই চারটি ব্যতীত কোনো মানুষ হতেই পারে না। কিন্তু এই চারটি বিষয় যখন কোনো মানুষের মধ্যে মাত্রাধিক বেড়ে যায়, তখন সে মানুষ থেকে অমানুষে পরিণত হয় আর করে বসে অপরাধ। নমস্কার, আমি মালদা থানার ওসি অরূপ বেরা ক্রাইম ডায়েরির আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। মালদার চৌধুরী পরিবারে এক মহিলাকে নিয়ে পুরো পরিবার জড়িয়ে পড়ে খুনের মতো এক অমার্জনীয় অপরাধে। কিন্তু কেন জড়িয়ে পড়েছিল এই পরিবার, জানতে আমার সঙ্গে দেখুন ক্রাইম ডায়েরির আজকের সেই রোমহর্ষক পর্ব। স্যার, আমাকে আপনি ডেকেছেন? আচ্ছা, ওই 4 দিন আগে যে ছেলেটা মার্ডার হয়েছে তার পোস্টমর্টম রিপোর্টটা পেলে? না স্যার, এখনো পাওয়া যায়নি, তবে আশা করি চলে আসবে। খোঁজ খবর নিয়ে জানা গেল কি ওকে? না স্যার, জানা যায়নি। আর মিসিং ডায়েরি এখনো পর্যন্ত কিন্তু লেখা হয়নি। ওকে, ইনি ওনার ছেলেকে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ওনাকে বাইরে বসতে বলো আর একটা মিসিং ডায়েরি করে দিক। দাঁড়ান, আপনি যান আর আপনি ম্যাডাম এখানে এসে বসুন। বলুন কি হয়েছে? আমার ছেলে সুমন আজ 10 দিন হলো নিখোঁজ। স্ট্রেঞ্জ, আপনার ছেলে 10 দিন ধরে নিখোঁজ আর আপনি আজকে থানায় এসেছেন, এতদিন আসেননি কেন? স্যার কি বলছেন উত্তর দিন। এতদিন থানায় রিপোর্ট লেখাতে আসেননি কেন? আসলে আমার ছেলে ওর বন্ধু ইমনের বাড়িতে গিয়েছিল, আমি ভেবেছিলাম যে ওখানেই আছে, কিন্তু আজকে ইমনের বাড়িতে গিয়ে দেখলাম। কি বলছো কাকিমা? সুমন আমার বাড়িতে কই না তো, ও আসেনি। হ্যাঁ, তোর বাড়িতে আসেনি? কিন্তু আমি তো ওকে তোর বাড়িতে পাঠিয়েছিলাম কিছুদিন লুকিয়ে থাকার জন্য। কিন্তু ও তো আসেনি আমার বাড়িতে, আর এই 10 দিনে ওর সাথে আমার দেখাও হয়নি। তুমি তোমার পরিচিত লোকেদের বাড়িতে একবার খোঁজ নিয়ে দেখেছো? না, নিইনি। আমি তো ভেবেছিলাম ও এত দূরে তোর বাড়িতে যখন আছে তখন নিরাপদে আছে। কিন্তু তুই তো বলছিস তোর বাড়িতে আসেনি।
কোথায় গেল আমার ছেলেটা? কাকিমা কাকিমা তুমি শান্ত হও, তুমি কেঁদো না। আমার মনে হয় তোমার লোকাল থানায় একটা ডায়েরি করে দেখা দরকার। কি থানায় ডায়েরি করব? হ্যাঁ। আপনার ছেলে কি কোনো অপরাধ করেছিল যার জন্য আপনি ওকে লুকিয়ে থাকতে বলেছিলেন? না না স্যার, আমার ছেলের মতো সন্তান যেন সব মায়ের ঘরে ঘরে জন্মায়, আমি আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব স্যার। তাহলে কি এমন কারণ ছিল যে আপনার ছেলেকে লুকিয়ে বন্ধুর বাড়িতে থাকতে পাঠিয়েছিলেন? দেখুন, চুপ করে থাকবেন না। কেন আত্মীয়র বাড়িতে না পাঠিয়ে আপনি আপনার ছেলেকে ওর বন্ধু ইমনের বাড়িতে পাঠিয়েছিলেন? কারণ আমাদের বাড়ি থেকে ইমনের বাড়িটা অনেকটা দূরে, ওরা চাইলেও ওরা আমার ছেলেকে খুঁজে পাবে না। কারা, কাদের থেকে আপনি আপনার ছেলেকে লুকিয়ে রাখতে চাইছিলেন, আর কেনই বা চাইছিলেন? ওই চৌধুরী বাড়ির লোকদের কাছ থেকে আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি ওর বন্ধু ইমনের বাড়িতে পাঠিয়েছিলাম ওকে। কেন, চৌধুরী বাড়ির লোকের সঙ্গে আপনার ছেলের কোনো শত্রুতা ছিল? না না স্যার, ওরা না জোর করে ওদের বাড়ির ওই বিধবা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দিয়েছে। আমি ওই চৌধুরী বাড়িতে ওদের সব ওই সেলাই ফোরের কাজ বাড়িতে এনে করতাম, আর আমার ছেলে সুমন সেগুলো ওদের বাড়িতে দিয়ে আসতো। সেদিনও সুমনকে চৌধুরী বাড়িতে পাঠিয়েছিলাম, কিন্তু ওর আসতে দেরি হচ্ছিল বলে আমি এই অসুস্থ শরীর নিয়ে ওদের বাড়িতে গেলাম। আরে মাসিমা, আপনি এত রাতে? আসুন আসুন, ভেতরে আসুন। টাকা পয়সা লাগবে? হ্যাঁ, সুমন আমাকে বলছিল আপনার শরীরটা নাকি খুব খারাপ, তো আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমি না হয় সুমনের হাতে কালকে পাঠিয়ে দিতাম টাকাগুলো। না না বৌমা, আমি টাকা পয়সা চাইতে আসিনি, আমি এসেছি সুমনের খোঁজ করতে। দেখো না বৌমা, এতটা রাত হয়ে গেল, আমার ছেলেটা এখনো ফিরলো না, তাই আমি তোমাদের বাড়িতে এসেছি ওর খোঁজ নিতে। ও তো আমাকে জামা কাপড়গুলো দিয়েই সঙ্গে সঙ্গে চলে গেছে। আচ্ছা, ওর কাছে কোনো মোবাইল ফোন নেই? আমাদের মতো মানুষদের কি মোবাইল ফোন কেনার ক্ষমতা থাকে বৌমা? বৌদি, ও বৌদি, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? প্রণাম করো। থাক 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 মা, থাক, সুখে থাকো মা। কি মিষ্টি লাগছে। বৌমা, দিদিমণিকে কি আবার বিয়ে দিয়েছো? হ্যাঁ আজই তো তোমাদের। আসলে ও তো আজকেই আমাদের বাড়িতে এসেছে অষ্টমঙ্গলা কাটাতে। খুব ভালো। আমি না এখন যাই, আমি দেখি আমার ছেলেটা এখনো বাড়ি ফিরলো না, না কোথায় যে গেল না আমার ছেলেটা। তারপর বাড়িতে এসেও দেখলাম আমার ছেলে না আসেনি। আমি আমি আশেপাশে সব জায়গায় খুব ভালো করে খোঁজ করলাম, কিন্তু কোথাও না আমার ছেলেকে পেলাম না। সারাটা রাত আমি আমার ছেলের আশায় পথ চেয়ে বসে থাকলাম, এখনো এলো না কেন? বাবু, বাবু। মা, ও মা, মা তাড়াতাড়ি দরজাটা খোলো মা। বাবু, বাবা, বাবু এসেছে। মা, বস বাবা, বস বস। কি বাবা, কোথায় ছিলি বাবু? কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি? কি বাবা? এই তুই কি খেয়েছিস? মা, ওরা আমাকে সুতা পিছিয়ে সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে মা। আমি কোনো মতে সুযোগ পেয়ে ওখান থেকে পালিয়ে এসেছি। জোর করে বিয়ে দিয়ে দিয়েছে মানে কেন? ওসব কথা বলার সময় এখন নেই মা। ওরা আমাকে খুঁজতে যে কোনো সময় এখানে চলে আসতে পারে। আমি কি করবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না। তুই তাহলে তোর মাসির বাড়ি চলে যা। কিন্তু ওরা তোমার মাসির বাড়িও চেনে মা। কি হবে এখন? কি করবি তুই? আচ্ছা তুই এক কাজ কর, তোর ওই ইসলামপুরে এক বন্ধু আছে না, যেখানে তুই আমি নিয়ে গিয়েছিলি, কি জানো নাম? ইমন। বাবা তুই ইমনের বাড়িতে চলে যা, ওখানে ওরা তোর হদিশ পাবে না। পরিস্থিতি ঠান্ডা হলে আমি তোকে নিয়ে আসবো, তুই চলে যা, ইমনের বাড়ি চলে যা বাবা। তুমি ঠিক বলেছো মা, ইমনের বাড়ির হদিশ ওরা পাবে না। আমি চলি মা, তুমি সাবধানে থেকো মা।
ওরা যদি ওরা যদি ওরা যদি আমাকে খুঁজতে আসে তুমি বলো আমি এখানে আসিনি, আমি চলি মা। তুমি তুমি দরজাটা দিয়ে দাও মা, দরজাটা দিয়ে দাও, আমি চলি, আমি চলি। স্যার দয়া করে যেখান থেকে হোক আপনি আমার ছেলেকে খুঁজে এনে দিন স্যার, আমার ছেলেটাকে খুঁজে এনে দিন, ওই আমার একমাত্র সম্বল। আচ্ছা, আপনার ছেলের কোনো ছবি এনেছেন? না স্যার, ওর ছোটবেলার ছবি আমার কাছে আছে, কিন্তু এখনকার কোনো ছবি তো আমার কাছে নেই। ম্যাম, তুমি যাও। স্যার, ছেলেটা পোস্টমর্টম রিপোর্ট। কোন ছেলেটার? স্যার, ওই 4 দিন আগে যে ছেলেটা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার কাছে ওই ছেলেটার কোনো ছবি আছে? হ্যাঁ স্যার, আছে। ওনাকে একবার দেখাও তো। বাবু, বাবু, আমার বাবু, 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 আমার বাবু। দেখুন ম্যাডাম, আপনি একটু শান্ত হন। কি করে শান্ত হবো বলুন তো? ও তো আমার সব কিছু ছিল। দেখুন, আমরা আপনার ক্ষতিটা বুঝতে পারছি, আর এটাও জানি যে এই ক্ষতি পূরণ করা কারোর পক্ষে সম্ভব নয়। স্যার, আমার ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী, আমি তাদের শাস্তি চাই, তাদের আমি শাস্তি চাই। আমরাও তাই চাই। যারা আপনার ছেলেকে হত্যা করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। আপনি এখন বাড়িতে যান। স্যার, আচ্ছা শোনো, তুমি ওনাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসো। আপনি আসুন এখন। আর শুনুন, ওই ইমনের ঠিকানাটা একটু বাইরে লিখিয়ে দিয়ে যাবেন। আসুন। বুঝলে, মাথার পিছনে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, শরীরেও একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হলো মৃত্যুর কারণ। আরও একটা বিষয় লেখা আছে। কি স্যার? ছেলেটার পেটে অ্যালকোহল পাওয়া গেছে। সুধার বাড়ির লোকজনদের তুলে নিয়ে আসবো? দেখো, কোনো সলিড প্রমাণ ছাড়া আমরা কাউকে থানায় তুলে আনতে পারি না। স্যার, সুমনের মা যেটা বলে গেল তার ভিত্তিতে তো আমরা একটা শতপ্রণোদিত ইনকোয়ারি করতেই পারি। রত্নাদেবীর বয়ান যথেষ্ট নয়, আমাদের আরো তথ্য প্রমাণ সংগ্রহ করতে হবে। স্যার, তাহলে আমরা সুমনের বন্ধু ইমনকে তো জিজ্ঞাসা করতেই পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তবে তার আগে ওর এলাকার লোকজনদের সঙ্গে একবার কথা বলতে হবে। তুমি গিয়ে আগে সেটা করো, তারপর ইমনকে থানায় ডাকো। ওকে স্যার। সুধা এবং তার পরিবারকে সুমনের মায়ের বয়ান অনুযায়ী থানায় ডেকে এনে জেরা করা যথেষ্ট ছিল না। সুধার সঙ্গে সুমনের বিয়েটা যদি জোর করেই দেওয়া হয়ে থাকে, তবে তার পেছনে কারণ কি ছিল? সুমনের বয়স ছিল 20, আর সাধারণত একটা 20 বছরের বয়সে ছেলের মন এবং চিন্তাধারা যথেষ্ট পরিণত হয়। তাই সুমনের কোনো অবৈধ স্বভাবের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়নি তো? এরকম অনেক প্রশ্নের বেড়াজালে আটকে ছিল সুমনের মৃত্যু এবং বিবাহ রহস্য। পাড়ার লোকজনদের সঙ্গে কথাবার্তা বলে আমরা যেটুকু জানতে পারলাম সেটা হলো, সুধার স্বভাবের জন্যই তার বাড়ির লোকেরা তার পুনরায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। এই তথ্য আমাদের কেসটাকে কিছুটা পথ এগিয়ে দিল, তা যথেষ্ট ছিল না। তাই ইমনকে আমরা জেরা শুরু করলাম। স্যার, এটা আমি বিশ্বাস করতে পারছি না যে সুমন আর নেই। হ্যাঁ, এটাই সত্যি। আর সুমনের সম্পর্কে কিছু জানার জন্য তোমাকে এখানে ডাকা হয়েছে। বলুন স্যার, কি জানতে চান? আচ্ছা, সুমন কেমন স্বভাবের ছেলে ছিল? স্যার, সত্যি বলতে আজকের দিনে সুমনের মতো ছেলে পাওয়া সত্যি খুব দুষ্কর। এই মোবাইল ইন্টারনেট জামানায় ও ছিল পুরো বেমানান। খুব সরল সাদাসিধে একটা ছেলে ছিল স্যার। ওর জীবনে দুটো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এক ওর মা, আর দুই ওর পড়াশোনা। এই দুটোর বাইরে ওর দুনিয়া পুরো অন্ধকার। আচ্ছা, সুমনের কোনো প্রেম ভালোবাসা বা মহিলাদের প্রতি আসক্তি এরকম কিছু? কি যে বলেন ম্যাডাম, সুমন আর এসব? আমি প্রেম করি, রাস্তায় ঘাটে মেয়ে দেখলে ওই কন্টিনিউ। ওই আর কি। কিন্তু স্যার, কিছুদিন ধরে না ও একটা বিষয়ে খুব পারিশান ছিল। সেটা কি সুধা? আপনারা জানবেন কি করে? আচ্ছা, এই বিষয় নিয়ে তোমার সঙ্গে সুমনের কোনো কথা হয়েছিল কি? হ্যাঁ স্যার, বলেছিল। একবার না, বেশ কয়েকবার এই নিয়ে ওর সাথে আমার কথা হয়েছিল। ও কাকিমা, কাকিমা,
এই তোমার কাপড়গুলো নিয়ে এসেছি, একটু এসে নিয়ে যাও, আমাকে আবার কলেজ যেতে হবে। ও কাকিমা, কোথায় গেলে বলো তো? আরে পিসি, তুমি কবে এলে? এই তো 1 সপ্তাহ হলো। তা তুই কেমন আছিস? হ্যাঁ পিসি, ভালো আছে। এ নাও, এটা ধরো। আরে সুমন, তুমি কখন এলে? কাকিমা, কাকিমা, হ্যাঁ মা বলছিল কিছু পেমেন্ট যদি করে দিতে তাহলে খুব সুবিধা হতো। হ্যাঁ, দাঁড়া। এই নে, আপাতত এটা রাখ, কাল পরশু আমি নয় আরো কিছু টাকা দিয়ে দেবো। ঠিক আছে কাকিমা। ও পিসি, পিসি বলছি, কাকিমা বললো তুমি কি একটা বানাতে দেবে? হ্যাঁ, বানাতে দেবো তো। আয় ভেতরে আয়। আয় না, বস। না না, ঠিক আছে। আরে বস না। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল তো। তুই আমাকে পিসি বলে কেন ডাকিস? বারে, তুমি তো আমার পিসিই হবে। তোমার দাদাকে আমি কাকু বলি, তাহলে তুমি তোমার পিসিই হলে। আর তাছাড়া তুমি তো আমার থেকে বয়সে অনেক বড়। আরে দেখ, তুই এখনকার দিনের ছেলে, কলেজে পড়িস, এসব সেকেলে টাইপের চিন্তা ভাবনা মাথায় আনতে নেই। শোন না, আজকের পর থেকে না তুই আমাকে নাম ধরে রাখবি। সেসব হবে এখন, আগে বলো তুমি কি বানাতে দেবে? ব্লাউজ বানাতে দেবো। ঠিক আছে, আমি ডায়েরিতে লিখে নিচ্ছি। লিখে নিবি মানে? মাপটা কে নেবে? আরে মাপ ছাড়া ব্লাউজ তৈরি হয় নাকি? ঠিক আছে, আমি তাহলে মাকে পাঠিয়ে দেবো। এখন আমি আসি। এই দাঁড়া, তোর মা কবে কখন আসবে আমি কি তার জন্য বসে থাকবো নাকি? তুই আজকে এখনই আমার মাপ নিবি। কিন্তু আমি তো ওসব কিছু পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার একটা আগের ব্লাউজ দাও, মা ওটার মাপ নিয়ে একটা নতুন ব্লাউজ বানিয়ে দেবে। তোকে কি আমার গায়েরটা খুলে দেবো নাকি? না না, আমি তো তাহলে? বলিনি। আমার পুরনো ব্লাউজগুলো তোমার গায়ে ফিট হচ্ছে না, সেই জন্যই তো আমি নতুন ব্লাউজ বানাতে দিচ্ছি। সময় না বাড়িয়ে যেটা বলছি সেটা কর, মাপটা নে। কিন্তু আমি তো ওসব কিছু পারি না। আরে নতুন জিনিস কেউই প্রথমে পারে না, শিখে নিলে তখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। আমি তো তোকে শিখিয়ে দিচ্ছি কিভাবে মাপ নিতে হয়। তুই দাঁড়া, আমি তোকে একটা সায়ার দড়ি দিচ্ছি, সেটা দিয়ে তুই মাপ নিয়ে নে। নে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? মাপটা নে। দেখ, তুই যদি এইভাবেই দাঁড়িয়ে থাকিস তাহলে কিন্তু আমি দাদাকে বলে তোর এই বাড়ির সব অর্ডার বন্ধ করে দেবো। আর এই বাড়ির কাজটা বন্ধ হয়ে গেলে তোরা মা বেটা দুজনেই খুব অসুবিধায় পড়বি। তাই যেটা বলছি সেটাই কর। বা হাত। গলা। এবার ঘাড়। এবার পিঠ।
এবার বুক। না পিসি, পিসি আমাকে ছাড়ো, পিসি পিসি ছাড়ো, কি করছো তুমি এটা? পিসি আমাকে ছেড়ে দাও, পিসি পিসি ছাড়ো। আরে ভাই, চিড়িয়া নিজে থেকে এসে দানা খাওয়াচ্ছে আর তুই এই সুযোগ হাতছাড়া করছিস? আমরা কেন এই সুযোগ পাই না? দেখ ইমন, এই ধরনের কথাবার্তা বললে না আমি কিন্তু তোর সাথে আর বন্ধুত্ব রাখবো না। আর ভাই তুই রেগে যাচ্ছিস কেন? আমি তো মজা করছিলাম। তবে তুই কাকিমাকে এই কথাটা জানিয়েছিস? হ্যাঁ জানিয়েছি, তবে যে ঘটনাটা ঘটেছিল সেটা না, একটু অন্যভাবে মাকে বললাম। কালকে কলেজ যাওয়ার আগে একবার চৌধুরী বাড়িতে ঘুরে যাস তো। কাল কিছু টাকা পয়সা দেওয়ার কথা আছে ওদের। আমি আর ওই বাড়িতে যাব না মা। কেন যাবি না কেন? তোকে কি ওরা কিছু বলেছে? না। তাহলে তুই যাবি না বলছিস কেন বাবা? আমার ওই বাড়িতে যেতে ভালো লাগে না মা। আমারও কি তোকে জিনিসপত্র দিয়ে ও বাড়িতে পাঠাতে ভালো লাগে বাবা, কিন্তু কি করবো বল, হাঁটুর ব্যথাটা তো আমার একদম কমছে না। তুই বললি না তো তুই চৌধুরী বাড়িতে কেন যাবি না? কি হয়েছে বল না। না মা, ও কিছু না। জানিস তো বাবু, তোর বাবা চলে যাওয়ার পর থেকে তো ওই সেলাই ফেলাইয়ের কাজ করেই আমাদের সংসারে খরচ, তোর কলেজের খরচ সব কিছু চলে। তারপরে যে কটা বাড়িতে কাজ করি তার মধ্যে তো ওই চৌধুরী বাড়ির থেকে প্রত্যেক মাসে অনেকগুলোর অর্ডার পাই। ওই বাড়ির কাজটা চলে গেলে কিন্তু আমাদের খুব। মা বলছি আমি কোন একটা কাজ করি। করবি বাবা, নিশ্চয়ই করবি, কিন্তু এখন না। তুই ভালো নম্বর নিয়ে কলেজে পাশ করে একটা ভালো চাকরি পা, আমি সেলাই ফেলে সব কাজ একদম বন্ধ করে দেবো, ঠিক আছে? বুঝলাম, কিন্তু এখন তুই কি করবি? সবটা শুনে তোর কি মনে হয় এখন আমার কি করা উচিত? স্যার, ওই দিনের পর থেকে সুমনের সাথে আমার আর তেমন কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা তুমি এখন যাও, আর শোনো তোমার ফোন নাম্বারটা বাইরে লিখিয়ে দিয়ে যাবে। ঠিক আছে স্যার, আসছি। স্যার, ইমনের কথাতেও তো আমরা অথেন্টিক কিছু পেলাম না, তাহলে? দেখো আমাদের কাছে যেটুকু তথ্য আছে তাতে অনেক কিছু নেই ঠিকই, কিন্তু যেটুকু আছে তাতে মাথা খাটালে অনেক কিছুই পাওয়া যাবে সেখান থেকে। স্যার, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। সুমনের মায়ের কথাগুলো একবার মনে করো। উনি বলেছিলেন ওনার ছেলে জামা কাপড় দিতে ওই বাড়িতে গিয়েছিল। হ্যাঁ স্যার। আর রাতে যখন ফিরলো তখন বর বেশে ফিরলো। হ্যাঁ, সেই রকমই তো বলেছিল সুমনের মা। স্যার, আপনি কিসের ইঙ্গিত করছেন আমি বুঝতে পেরে গেছি। স্যার, আপনি সার্চ ওয়ারেন্ট বের করুন, আমি আজই ফোর্স নিয়ে গিয়ে চৌধুরী বাড়ি তল্লাশি করব। আর শোনো, আমিও তোমাদের সঙ্গে যাব। ওকে স্যার। আপনারা এইভাবে উইদাউট সার্চ ওয়ারেন্ট কারোর বাড়ি তল্লাশি করতে পারেন না অফিসার। আমাদের হাত অনেক দূর পর্যন্ত অফিসার, জাস্ট একটা ফোন আপনি বদলি হয়ে যাবেন। তাই নাকি? এই দেখুন, এটা হচ্ছে বৈধ সার্চ ওয়ারেন্ট। কাকে যেন ফোন করবেন বলছিলেন? আমাদের সামনেই করুন না, দেখি আপনাদের কোন বাপ আমাদের কি ক্ষতি করতে পারে। আপনারা দুজন ওই সুধার ঘরটা ভালো করে সার্চ করুন, যান। ওকে স্যার, মুভ ফাস্ট। কিছু পেলে? নো স্যার। তুমি ওদিকটা দেখো। স্যার, এভাবে আমাদের বাড়িতে ঢুকে আমাদের হেনস্থা করার জন্য আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মানহানি মামলা করব। ওকে, সরি স্যার, এটা ওদিক থেকে পেলাম। কি আছে এটায়?
রাখি, ইয়েস স্যার। এদের সব কজনের হাত থেকে মোবাইলটা নাও ওকে আর স্যার। সব কটাকে ঘরে বন্ধ করে তালা দাও, আর একজন কনস্টেবল বাইরে মোতায়েন করো। রাইট স্যার। আর শোনো, সুমনের মাকে একবার থানায় ডাকো। ওকে স্যার। চলুন এবার দেখি কে কার বিরুদ্ধে মামলা করে। চলুন। সুমনের মা রত্না দেবীর বয়ানেই লুকিয়ে ছিল সুমনের নিখোঁজ হওয়ার সূত্র, আর সেটা ছিল সুমনের পরা পোশাক, যেটা পরে সে চৌধুরী বাড়িতে কিছু জিনিস দিতে গিয়েছিল। সুমনের মাকে আমরা থানায় ডেকে আনি, তিনি আইডেন্টিফাই করেন সুমনের পোশাক এবং পকেটে থাকা হিসেব রাখার ছোট ডায়েরিটা। এবার আমরা 100% সুনিশ্চিত হই সুমনকে খুন করেছে চৌধুরী পরিবারের কোনো সদস্যই, আর তাই পুরো চৌধুরী পরিবারকে থানায় তুলে এনে শুরু করলাম ম্যারাথন জেরা। দেখুন, এটা জলের মতো পরিষ্কার যে আপনারা সুমনের সঙ্গে জোর করে আপনার ননদ সুধার বিয়ে দিয়েছেন, কিন্তু কেন? দেখুন ম্যাডাম, আমি এ বাড়িতে বিয়ে হয়ে আসার প্রায় বছর 3 আগে সুধার বিয়ে হয়েছিল। আর আমি এ বাড়িতে আসার পর থেকে প্রায়ই শুনতাম যে সুধার খারাপ ব্যবহারের জন্য ওর শ্বশুরবাড়ির লোকের সাথে ওর প্রায়ই ঝগড়াঝাটি লেগে থাকতো। ও বেশ কয়েকবার শ্বশুরবাড়ি ছেড়ে একাই এ বাড়িতে চলে আসতো, আর আমরা তারপর কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে আবার পাঠিয়ে দিতাম। তারপর একদিন আমাদের কাছে খবর আসলো সুধার স্বামী সুইসাইড করেছে। সুধার স্বামী সুইসাইড করার পেছনে কারণ কি ছিল? ওর বদমেজাজ, জেদ, আর তার সাথে ছিল মানসিক অত্যাচার। আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম ম্যাডাম, কিন্তু কোনো লাভ হয়নি। ওর স্বামী মারা যাওয়ার প্রায় 1 বছর পর ওর শ্বশুরবাড়ির সাথে সমস্ত রকম সম্পর্ক ত্যাগ করে শেষ করে দিয়ে এসে এ বাড়িতে পাকাপাকিভাবে উঠে বসলো। এই নাও তোমার চা। কিছু বলবে? শোনো না, বলছিলাম কি, আমি ভাবছি এবছর সুধার ছেলে জন্মদিনটা বেশ ভালো করেই পালন করব। সে নয় করবে, কিন্তু হঠাৎ তোমার এই ভাবনা? তোমার সাথে তো সুধার আদায় কাজ করার সম্পর্ক। আচ্ছা, একটা কথা মন থেকে বলো তো, এই আদায় কাজকলার সম্পর্কটা কি আমার জন্য না তোমার বোন সুধার জন্য? ও আমাকে হাজার কটু কথা শোনানোর পরেও আমি না শোনার ভান করে চুপ করে থাকি। কেন জানো? শুধুমাত্র অশান্তির ভয়। আমি সবই বুঝতে পারি উমা, কিন্তু কি করব বলো তো? বাবা মা মারা যাওয়ার পর থেকেই ওরা স্বরূপের কাছে আমি ওর বাবা মা দুটোই, তাই ওকে নিজের মেয়ের মতো ভেবে ওর সবটা মেনে নিই। সে ঠিক আছে সবকিছু, তবে তোমাদের একটা বড় ভুল হয়ে গেছে। কি ভুল? তোমরা যদি ছোটবেলা থেকে ওকে একটু শাসন করতে, তাহলে ওর স্বামীর ঘরটা ঠিক করতে পারতো। ওর কারণে ওর স্বামী এভাবে অকালে চলে যেত না। সে যাই হোক, ওর সঙ্গে আমার সম্পর্ক যাই হোক না কেন, এইবারের জন্মদিনটা কিন্তু বেশ বড় করেই পালন করব। দেখো, আমাদের তো কোনো সন্তান নেই, ওর সন্তানই তো আমাদের সন্তান, তাই না? ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, তুমি তাহলে এদিকটা সামলাও, আমি রান্নাঘরটা দেখি। হ্যাঁ। ও, তুমি এখানে পিরিত করছো দাদার সাথে? ওদিকে আমার ছেলের খাবারটা তো দিতে পারলেন এখনো। কেন? আমি তো রান্নাঘরে সবকিছু রেডি করে রেখে এসেছি, তো তুমি তো একটু তৈরি করে নিতে পারতে গো। কি? আমি তৈরি করে নেব? তুমি কি করতে রয়েছো? শোনো, তোমাকে এই বাড়ির বউ এই জন্য করে আনা হয়নি যে তুমি পায়ের উপর পা তুলে ঠাটবার দেখাবে। সুধা, তোমার সামনে তোমার বোন আমাকে যা নয় তাই বলে অপমান করছে, তুমি ওকে কিচ্ছু বলবে না? সুধা, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে উমা এই বাড়ির বড় বউ, আর বড় বউ সবসময় মায়ের সমান হয়। বাহ, তুই আবার তোর বউয়ের সাপোর্টে কথা বলছিস? শোন, তুইও কিন্তু ভুলে যাস না যে আমি এই বাড়িরই মেয়ে। এই বাড়িতে আমারও অধিকার আছে। হ্যাঁ, আর এই অধিকার আছে বলেই তো তুমি আমাদেরকে দিনের পর দিন অপমান করে এই বাড়িতে থেকে যেতে পারছো ঠাকুরজি। তা না হলে কবেই আমি... না হলে কবে? এই, তা না হলে কবে কি? হ্যাঁ, সাহস থাকলে পুরো কথাটা আমার সামনে বলো, মেরে না তোমার মুখ আমি একদম ভেঙে দেবো। সুধা, তুই যা তো, যা এক্ষুনি এখান থেকে যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তোর বউকে বল আমার ছেলের খাবারটা বানিয়ে দিতে। বাজা মেয়ে ছেলে কোথাকার, কোনোদিন তো সন্তানের মা হতে পারবে না। কি বুঝবে সন্তানের মর্ম?
তুমি ঠিকই বলেছিলে উমা, ওকে ছোটবেলা থেকে যদি একটু শাসন করতাম তাহলে। মা, উমা তুমি কেঁদো না। শোনো, এই অপমান দিনের পর দিন আমি আর সহ্য করতে পারছি না। ও যেদিন থেকে এই বাড়িতে এসেছে আমাকে যা নয় তাই বলে অপমান করে আসছে। আমি ওকে কিচ্ছু বলিনি, সব মুখ বুঝে সহ্য করে আসছি, কিন্তু আর না, আর আমি সহ্য করব না। হয় ও এই বাড়িতে থাকবে আর না হয় আমি। এবার তোমরা দুই ভাই মিলে ডিসাইড করো কি করবে। আর এই সংসারের যদি ভালো চাও তাহলে এক্ষুনি জীবনদাকে একটা ফোন করো। হ্যাঁ জীবনদা, তোমার সাথে একটু কথা আছে, কালকে দেখা করতে পারবে? তারপর পরের দিন আমি আর ভাই জীবনদার সাথে দেখা করলাম। আচ্ছা, জীবনবাবু সুধার জন্য পাত্র খুঁজে পেয়েছিলেন? না, পাইনি। কেন? সেটাও সুধার কর্মের ফলের জন্যই। সেদিন জীবনবাবু আমাদের বাড়িতে এসে বলল, কেউ রাজি হচ্ছে না। না রে ভাই, কেউ রাজি নয়। কি হয়েছে জীবনদা? সুধার জন্য কোনো পাত্র পাওয়া গেল? না বৌমা, তোমার ননদকে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না। এমনকি ছেলেগুলোকে আমি টাকারও প্রলোভন দেখালাম, তাতেও কেউ রাজি হলো না। কেন? কারণটা তো তোমরা আমার কাছে লুকিয়ে গেছো। কি লুকিয়ে গেছি? তোমার বোনের আগের বর তোমার বোনের অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এ খবর আপনি কি করে জানলেন? শোনো বৌমা, তোমরা হচ্ছে এই পাড়ার সব থেকে প্রভাবশালী ব্যক্তি, আর তোমাদের খবর চারদিকে কস্তুরীর মতো ছড়িয়ে পড়বে, এটা তো স্বাভাবিক ব্যাপার, বলো? কি হয়েছে, সবাই এত চুপচাপ কেন? এ কি জীবন জেঠু, তুমি এখানে? ছোটটার জন্য সম্বন্ধ এনেছো নাকি? এই না রে মা, আমি এসেছিলাম তোর। কি হলো, চুপ করে গেলে কেন? তোমরা কি আমার থেকে কিছু লুকোচ্ছ? ওরা তো কিছু বলবে না, তুমিই বলো জেঠু। না মানে কিচ্ছু না। কিছু নয় মানে কি? হ্যাঁ, এই বৌদি সরো তো। এই বুড়ো ভাম, সত্যি কথা বলবি নাকি তোকে ঘাট ধরে মারতে মারতে বের করবো? বল কি করবি? না সুদামা, আমার কোনো দোষ নেই। তোমার দাদা আর বৌদি মিলে তোমার জন্য একটা পাত্র খুঁজতে বলেছিল, তাই জন্য আমি এই বাড়িতে এসেছি। বাবা সবল, এই নাও তোমাদের টাকাটা ধরো বাবা, আমি চললাম বাবা। হ্যাঁ হ্যাঁ যাও, আর কোনোদিন যেন তোমাকে আমি এই বাড়িতে না আসতে দেখি। বৌদি, তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর মতলব করছো, তাই না? আর দাদা, তোদের লজ্জা করে না বল? ছোট বোনের সাথে এটা করতে লজ্জা লাগে না তোদের? কেন? তোমার আবার বিয়ে দেব সেই সিদ্ধান্ত নেওয়াটা কি আমাদের অপরাধ? হ্যাঁ অপরাধ, কারণ আমি কি করব না করব সেটা ঠিক করে তোমরা কে? হ্যাঁ, তাছাড়া ভুলে যেও না যে এই বাড়িটা আমারও, এখানে থাকার অধিকার আমারও রয়েছে। তুই ভুল ভাবছিস সুধা, তোকে এই বাড়িতে থাকতে কেউ মানা করেনি। তুই তোর নিজের ব্যবহার চেঞ্জও করবি না, বাড়ির সবাইকে ছোট বড় কথা বলবি, এইভাবে তো ঘরের পরিবেশ নষ্ট হতে পারে না। না কাকিমা, মা টাকাটা নিতে পাঠালো। ওদের কাছ থেকে টাকাটা নেওয়া হয়ে গেলে একটু আমার ঘরে এসো তো, আমার টাকাটাও নিয়ে নিও। পিসি বলছি, তুমি টাকাটা এখানেই দিয়ে যাও না। যেটা বললাম সেটাই করো। আপনি কি সুমনকে ভালোবাসতেন? দেখ, চুপ করে থাকবি না। শুনেছি তুই নাকি খুব বদমেজাজি, জেদি। ওসব তোর ওই বাড়ির লোকের জন্য ছিল, তারাই সব সহ্য করতো। এখানে সব চলবে না। আর যদি তুই চুপ করে থাকিস তো তোর মুখ খোলার জন্য আমাদের কাছে দাওয়াই আছে। স্যার যেটা জানতে চাইছে সেটা ঠিকঠাক উত্তর দে। এবার বলুন তো, সুমনকে আপনি ভালোবাসতেন কিনা? না। সুমন আপনাকে ভালোবাসতো? না। তাহলে সুমনকে তুই তোর কামনার জালে ফাঁসিয়ে বিয়ে করতে চাইলি কেন?
ছোটবেলা থেকে আমি যেটা চাইতাম সেটাই পেতাম, আর কোনো কিছু না পেলে আমি আমার মাথা ঠিক রাখতে পারতাম না। সুমনের কাছ থেকেও আমি পিসি পুরো টাকাটাই তো দিয়ে দিতে পারতে, না হলে আবার এই টাকা নেওয়ার জন্য তুমি তোমার ঘরে ডাকবে। যেটা দিয়েছি সেটা নিয়ে চুপচাপ থাক। কি পিসি, পিসি আমাকে ছাড়ো। তুমি কি করছো? পিসি আমাকে ছাড়ো। সুমন, সুমন! সুমন, সুমন, সুধা, সুমন কোথায় গেল? ও তো অনেকক্ষণই টাকা নিয়ে চলে গেছে। সে কি, চলে গেল? আমাকে না বলেই চলে গেল? আরে আমি তো ভাবলাম এদিকে শাড়িতে ফলস লাগাতে দেবো। যাকে। বৌদি, হ্যাঁ বলো। শোনো, বলছি তোমরা বলছিলে না যে আমার বিয়ে দেবে? আমি বিয়ে করব। বাহ, এ তো খুব ভালো খবর। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? যাকে আমি বিয়ে করতে চাইবো তার সাথেই তোমাদের আমার বিয়েটা দিতে হবে, তাহলেই আমি দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসবো। তা কাউকে পছন্দ করেছো নাকি? হ্যাঁ, করেছি। কে সে? সুমন। কে? সুমন? হ্যাঁ, সুমন। তোমরা রাজি আছো তো? সুমন কেন? তুই যার গলায় ঝুলতে চাস ঝুলে পড়, আগে তো তোকে এই বাড়ি থেকে দূর করি। কি হলো বৌদি, কিছু বললে না তো? আমি তো রাজি আছি, আর রইল বাকি তোমার দাদারা। তুমি চিন্তা করো না, তোমার দাদাদের রাজি করানোর দায়িত্ব আমার। আমি তোমাকে কথা দিচ্ছি, সুমনের সঙ্গেই তোমার বিয়ে হবে। আমি বরং যাই, তোমার দাদাদের খবরটা দিয়ে আসি, কেমন? আমার দাদারা বুঝতে পেরেছিল যে সুমনের মাকে বললে সুমনের মাই বিয়েতে রাজি হবে না, তাই সেদিন যখন সুমন আমাদের বাড়িতে জিনিস দিতে এসেছিল। কাকিমা, কি হয়েছে? এই জিনিসগুলো একটু দিয়ে দিও না কাকিমাকে। আমার বাড়িতে মায়ের খুব শরীর খারাপ, আমাকে বাড়ি যেতে হবে। আরে ভাই, আজকে তোমার বাড়িতে যাওয়া হবে না শুনুন। কেন ছোট কাকু? আজ যে তোর বিয়ে। বিয়ে মানে? বিয়ে মানে আমার বোনের সাথে তোর বিয়ে। না, চল আমি পরে বাড়ি যাবো। করবি। আমি বাড়ি যাবো। জোর জবরদস্তি নাকি? বললাম তো বিয়ে করবো না, আমি বাড়ি যাবো। বললাম না তুই আমি বাড়ি যাবো। আমি করবো না। আমি বিয়ে করবো না। আমি বিয়ে করবো না। ছোট কাকু, ছোট কাকু, তুমি বিয়ে করবো না। আমি বিয়ে করবো না। আমি বিয়ে করবো না। আমি বিয়ে করবো না। ছোট কাকু, ছেড়ে দাও। না, না, বল না, তুই বিয়ে করবি না? তোর বাপ করবে শালা, তুই বিয়ে করবে, তোর বাপ করবে। চল চল চল। আমি বিয়ে করবো না। আমি বিয়ে করবো না। এই তো বর এসে গেছে। ও মা, কি সুন্দর লাগছে। এবার তো সিঁদুরটা পরিয়ে দিতে হবে। না, সিঁদুরটা পরিয়ে। আমি বিয়ে করবো না, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। না না, নে 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 নে। হ্যাঁ, এই আমি বিয়ে করবো না। গুড। আমি বিয়ে করবো না।
ঠিক আছে, তোমরা ওকে নিয়ে এসো। চলো শুধু। আমি যাবো না, আমি কোথাও যাবো না। তারপর আমার দাদারা ওকে রাস্তা থেকে ধরে আবার আমাদের বাড়িতে নিয়ে আসে। থানায় যাবি না, তুই পুলিশকে বলবি? পিসি কি করছো তুমি এটা? পিসি আমাকে ছেড়ে দাও। যাবি? হ্যাঁ, শুধুমাত্র নিজের জেদ, কামনা আর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি একটা নিষ্পাপের প্রাণ নিলেন। একবারের জন্য ভাবলেন না তার বিধবা মায়ের কথা। আর আপনার মতো একজন জঘন্য মহিলাকে কাঁধ থেকে ঝেড়ে ফেলার জন্য আপনার দাদা বৌদিরাও সেই কাজে সঙ্গ দিল। আপনি যা করেছেন তার কঠোরতম শাস্তি তো হবেই। আর আপনার ঘৃণ্য মনস্কামনাকে বাস্তবায়িত করার জন্য আপনার দাদা বৌদি আপনাকে যে সাহায্য করেছে, আমরা তাদেরকেও ছাড়বো না। শুরুতেই বলেছিলাম, ক্রোধ, অহংকার, কামনা, বাসনা এই সব কিছু নিয়েই জন্মায় একজন মানুষ। আর এই চারটি বিষয় যখন কোনো মানুষের মধ্যে মাত্রাধিক বেড়ে যায়, তখন সেই মানুষটি মানুষ থেকে বেরিয়ে অমানুষে পরিণত হয়, করে বসে অপরাধ। সুধাও ঠিক সেটাই করলো, যার ফল ভোগ করলো রত্না দেবী তার ছেলেকে হারিয়ে, অন্যদিকে সুধার দুধের শিশুটি। সুমন বুঝতেই পারেনি সুধার মতো একজন অহংকারী, একগুঁয়ে, জেদি, কামনা প্রবল মহিলা অপরাধ মনস্ক মন নিয়ে তার ঘাড়ের কাছে ক্রমাগত নিঃশ্বাস ফেলছে। আর তাই সব পর্বের শেষে যেমন আমরা আপনাদেরকে বলি, আজ আবার বলবো, সাবধানে থাকুন, সতর্ক থাকুন, কারণ অপরাধী আপনার ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে।